সুপ্রিয় শিক্ষার্থী, সুন্দরী এসটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি সাফিনা দাহার, প্রভাষক যুক্তিবিদ্যা। শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের পদ ও শব্দ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদ ও শব্দ। তো শিক্ষার্থী, আলোচনা শুরু করার আগে আমরা জেনে নিই আজকের আলোচনা শেষে আমরা আসলে কি কি বিষয় জানতে পারবো। আজকের আলোচনা শেষে আমরা জানতে পারবো যে বিষয়গুলো: পদের অর্থ ব্যাখ্যা করতে পারবো, পদ ও শব্দের ধারণা লাভ করতে পারবো, শব্দের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবো, পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবো। তো শিক্ষার্থী, আমরা তাহলে আলোচনা শুরু করি। আমরা পূর্বের ক্লাস থেকে জেনেছিলাম যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। এই অনুমানকে যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় যুক্তি। আর যুক্তি গঠিত হয় কতগুলো যুক্তি বাক্যের সমন্বয়। তাহলে যুক্তি গঠিত হয় কতগুলো যুক্তি বাক্যের সমন্বয়। প্রত্যেকটি যুক্তি বাক্যে আবার দুটো করে পদ থাকে। তাহলে শিক্ষার্থী, প্রত্যেকটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? দুটি। এক হচ্ছে উদ্দেশ্য পদ, এবং দুই বিধেয় পদ। প্রত্যেকটি যুক্তি বাক্যে দুইটা পদ থাকে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। এখন আমরা আসলে পদ বলতে আমরা কি কি বুঝি সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। পদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। পদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এই টার্ম কথাটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্ম কথাটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস শব্দ থেকে। এই টার্মিনাস শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। টার্মিনাস কথাটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। একটা যুক্তি বাক্যে দুই প্রান্তে দুইটি পদ থাকে। এক প্রান্তে থাকে উদ্দেশ্য পদ, আর এক প্রান্তে থাকে বিধেয় পদ। কাজেই উৎপত্তিগত অর্থে আমরা পদ বলতে বুঝি যুক্তি বাক্যের এই প্রান্ত দ্বয়ই হচ্ছে পদ। তাহলে শিক্ষার্থী, উৎপত্তিগত অর্থে পদ বলতে আমরা কি বুঝি? যুক্তি বাক্যের প্রান্ত দ্বয়ই হচ্ছে পদ। কিন্তু যুক্তিবিদ্যায় পদ বলতে বোঝায় যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হবার যোগ্য, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। তাহলে আমরা কি জানলাম? যে শব্দ বা শব্দ সমষ্টি
যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হবার যোগ্য যুক্তিবিদ্যায় তাদেরকে পদ বলে। এই পদ কথাটিকে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি। অর্থাৎ পদ কথাটির অর্থ নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ আছে। কোন কোন যুক্তিবিদ পদ কথাটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। ব্যাপক অর্থে পদ। কোন কোন যুক্তিবিদ পদ কথাটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। যেমন বই, খাতা, কলম, গরু, ছাগল ইত্যাদি। অর্থাৎ যে শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হবার যোগ্যতা আছে সেগুলোকে তারা পদ বলে গণ্য করেছে। আবার কোন কোন যুক্তিবিদ পদ কথাটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ সংকীর্ণ অর্থে পদ। সংকীর্ণ অর্থে পদ বলতে বোঝায় যে শব্দ বা শব্দ সমষ্টি প্রকৃত পক্ষেই কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হয়েছে সেগুলোকে সংকীর্ণ অর্থে পদ বলে। আমি আবার বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি প্রকৃত পক্ষেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে সংকীর্ণ অর্থে পদ বলে। যেমন ফুল হয় সুন্দর, এটা একটা যুক্তিবাক্য। এখানে ফুল শব্দটি এই যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সুন্দর শব্দটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যুক্তিবাক্যে ফুল শব্দটি একটি পদ, আবার সুন্দর শব্দটিও একটি পদ, কেননা এরা যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, যে আসলে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আর যুক্তিবাক্য সম্পর্কে হয়তো তাদের ধারণা নেই, আমরা অন্য কোনো ক্লাসে যুক্তিবাক্য নিয়ে আলোচনা করব। আসলে একটা যুক্তিবাক্যের তিনটে অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়, আর এই মাঝখানেটা হচ্ছে সংযোজক। এই সংযোজক হয়, নয়, হন, নন এই জাতীয় শব্দগুলো হচ্ছে সংযোজক। সংযোজকের আগের অংশ হচ্ছে উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরের অংশ হচ্ছে বিধেয় পদ। শিক্ষার্থী, আমরা যে উপরোক্ত দুটো মতবাদ নিয়ে আলোচনা করলাম, ব্যাপক অর্থে পদ, সংকীর্ণ অর্থে পদ, এই দুটো মতবাদের পরিপ্রেক্ষিতে আমরাও বলতে পারি যে পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হবার যোগ্য সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। এবার আমরা পদ ও শব্দ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। তাহলে শব্দ কি? একটি অক্ষর দ্বারা শব্দ গঠিত হতে পারে, আবার একাধিক অক্ষর দ্বারাও শব্দ গঠিত হতে পারে। তাহলে শব্দ হচ্ছে এক বা একাধিক অক্ষরের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। আর পদ হচ্ছে একটি শব্দ বা একাধিক শব্দের সমষ্টি যা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? শব্দ এক বা একাধিক অক্ষরের সমন্বয়ে গঠিত, আর পদ এক বা একাধিক
শব্দের সমন্বয়ে গঠিত। সব পদই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। কেন সব শব্দ পদ নয়? কারণ যে শব্দ বা শব্দ সমষ্টির যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধরূপে ব্যবহৃত হবার যোগ্যতা নাই, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে গ্রহণ করা হয় না। যে কারণে আমরা দেখতে পাই যে সব পদই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। যুক্তিবিদগণ এই পদ ও শব্দের মধ্যকার যে পার্থক্য, এটাকে সুস্পষ্ট করার জন্য শব্দকে 3টা ভাগে ভাগ করেছেন। আমরা এখন জেনে নিই কি কি ভাগে ভাগ করেছেন যুক্তিবিদগণ। পদ ও শব্দের পার্থক্যকে সুস্পষ্ট করার জন্য শব্দকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ। এখন আমরা জানি যে পদযোগ্য শব্দ কি। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় বা হতে পারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলা হয়। আমি আবারও বলছি যে পদযোগ্য শব্দ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। উদাহরণস্বরূপ বই, খাতা, গরু, মানুষ ইত্যাদি এই শব্দগুলো অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে, কাজেই এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। এবার আমরা দেখি আর কোন কোন শ্রেণীতে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করেছেন শব্দকে যুক্তিবিদগণ। আমরা পদযোগ্য শব্দ নিয়ে আলোচনা করলাম। এবার দ্বিতীয়টা হচ্ছে সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ। তাহলে আমরা এবার জেনে নিই সহপদযোগ্য শব্দ কি। যে শব্দ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো পদযোগ্য শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই শব্দগুলোকে যুক্তিবিদ্যায় সহপদযোগ্য শব্দ বলা হয়। আমি আবারও বলছি, যে শব্দ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো পদযোগ্য শব্দের সাথে সংযুক্ত হয়ে বা অন্য কোনো পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে, তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন এই, ওই, খুব ইত্যাদি। উদাহরণস্বরূপ যদি বলি এই ছাত্রটি হয় খুব মেধাবী, এটা একটা যুক্তিবাক্য। এখানে এই এবং এই খুব এই দুটি শব্দ ছাত্র এবং মেধাবী এই দুটি শব্দের সাথে সংযুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ এখানে এই এবং খুব এই শব্দ দুটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। 3 নম্বর হচ্ছে পদ অযোগ্য। পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। নিরপেক্ষ শব্দ। তাহলে আমরা জেনে নিই পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ কি। যে শব্দ কোনো ক্রমে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না তাকে বলা হয় পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। আমি আবারও বলছি, যে শব্দ কোনো ক্রমেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না তাকে বলা হয় পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। যেমন হাই হাই, মরি মরি, ছি ছি, এই জাতীয় শব্দ। হাই হাই, মরি মরি, ছি ছি, এই জাতীয় শব্দগুলো হচ্ছে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ, কারণ এই শব্দগুলো কোনো ক্রমেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না। তো শিক্ষার্থী, উপরোক্ত এইসব আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পদ ও শব্দের মধ্যে কতগুলো পার্থক্য দেখতে পাই। যেমন শব্দ হচ্ছে একটি অক্ষর বা কতকগুলো অক্ষরের সমষ্টি, আর পদ হচ্ছে একটি শব্দ বা কতকগুলো শব্দের সমষ্টি। অর্থাৎ একটি অক্ষর দ্বারাও একটা শব্দ হতে পারে, আবার একাধিক অক্ষর মিলেও একটা শব্দ গঠিত হতে পারে। আবার একটি শব্দ দ্বারাও কোনো পদ গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও পদ গঠিত হতে পারে। 2, সব পদই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। কারণ যেসব শব্দের যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হবার যোগ্যতা নাই সেগুলোকে পদ বলে গ্রহণ করা হয় না। 3, একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু যুক্তি বাক্যে ব্যবহৃত একটি পদ শুধুমাত্র একটা অর্থই বহন করে। 4, যুক্তিবিদ্যায় শব্দকে 3 শ্রেণীতে ভাগ করা হয়, যথা পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। এই সব শব্দগুলোর মধ্যে যুক্তিবিদ্যায় শুধুমাত্র পদযোগ্য শব্দগুলোকেই পদ বলে গ্রহণ করা হয়, আর পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দগুলোকে পদের অন্তর্ভুক্ত করা হয় না। 5, শব্দ দ্বারা আমাদের মনের চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি প্রকাশিত হয়, কিন্তু পদ দ্বারা শুধুমাত্র আমাদের মনের চিন্তা প্রকাশিত হয়, অনুভূতি, ইচ্ছা এগুলো প্রকাশিত হয় না। তো শিক্ষার্থী, আমরা এতক্ষণ পদ ও শব্দ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। এখন শীতের আগমন ঘটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব সহ বাংলাদেশেও করোনার প্রকোপ অনেক গুণ বেড়ে গেছে, মৃত্যুর হারও বেড়ে গেছে। এই সময় আমাদের সবার একটু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলা উচিত। বিশেষ করে পরিবারের সবার প্রতি যত্নবান হবে। যারা বয়স্ক এবং শিশু অসুস্থ তাদের প্রতি বিশেষভাবে নজর রাখবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।